হ্যালো, আজকে আমরা আলোচনা করব আলোর প্রতিসরণ। আচ্ছা, সকালে সূর্য ওঠে, সূর্য অস্ত যায়। সূর্য উঠবার সময় আমরা যে জায়গাতে সূর্যকে দেখি বা সূর্য অস্ত যাওয়ার সময় আমরা সূর্যকে যে অবস্থাতে দেখি সেটা সূর্যের যে কোনো অবস্থানও হতে পারে। সূর্য কি ঠিক সেইখানে অবস্থান করে? অর্থাৎ আমরা যে সময় সূর্যকে দেখি ঠিক সূর্য কি সেই জায়গায় থাকে? না, এখানটাতে সূর্য আছে, সূর্য থেকে আলো এখানে এসে পৌঁছেছে, তোমার কাছে অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। এখানটাতে দাঁড়িয়ে আমি দেখছিলাম সূর্য কি এক্স্যাক্টলি সেই জায়গাটাতে আছে যখন আমি দেখছি? না, কারণ সূর্য থেকে আলো আসছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আলো আসছে। আসবার সময় সে একটা মাধ্যমের মধ্য দিয়ে আসছে। আমরা জানি নর্মাল মাধ্যমে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট নিয়ার অ্যাবাউট টাইম লাগে। এই 8 মিনিট সময়ে সূর্যের আলোক রশ্মি ওইখান থেকে এই বিন্দুতে এসে পৌঁছচ্ছে। এখান থেকে সূর্যকে দেখবার সময় আমরা যেখানে সূর্যকে দেখছি সেখানে থাকে না। তার কারণ সূর্যরশ্মি আসতে গিয়ে আলোক রশ্মির গতিপথ বেঁকে যায়। বেঁকে যাওয়ার কারণ কি, বা এই বেঁকে যাওয়াটাকে কি বলে? সূর্যের আলোক রশ্মি বা যে কোনো আলোক রশ্মি যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে যায়, ধরো এটা মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে, এটা একটাই মাধ্যম। এই মাধ্যমের মধ্যে দিয়ে যেতে যেতে যদি একটা কাঠের ওপর পড়ে তাহলে কাঠটাকে ভেদ করে সূর্যের আলো যাবে না বা আলো যাবে না, সে ফিরে আসবে এদিকে। এই ঘটনাটাকে আমরা বলেছিলাম আলোর প্রতিফলন। আবার যদি এখানে কাঁচ থাকে, তার মধ্য দিয়ে আলো, কাঁচ তার মধ্যে দিয়ে আলো যাবে, মানে এটা পাস করে এদিকে যাবে, এটা কাঁচ। তাহলে কি সূর্য আলোক রশ্মি যদি এই পথ দিয়ে যায়, তাহলে কি আলোক রশ্মি যখন যাবে সরল রেখায় যায়? এই যাওয়ার সময় সে কি সোজা পথে যায়? না, সে কিছুটা বেঁকে যায়। বাঁকবে কেমন সেটা মাধ্যমের উপর নির্ভর করে। কি পেলাম না, যখন আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে, এটা ধরো নিচেটা আছে জল, এটা আছে বায়ু। আলোক রশ্মি আসছিল, আস্তে আস্তে সে সোজা এই পথে যাচ্ছে না। এটা ছিল বায়ু এবং জলের বিভেদ তল, অর্থাৎ যেখানটাতে এই দুটো তল একসাথে মিশেছে, সেই তল থেকে আলোক রশ্মিটা সোজা এইভাবে না গিয়ে আলোক রশ্মিটা বেঁকে যাবে। এই বেঁকে যাওয়াটাকে বলছে আলোর প্রতিসরণ। সূর্য এখানে ছিল, এখানটাতে আমি ছিলাম, আলোক রশ্মিটা আসছে, একটা নির্দিষ্ট মাধ্যম দিয়ে আসছে না, তাহলে আলোক রশ্মিটা বেঁকে আসছে, বেঁকে আসছে এইখানটাতে যে সে দেখতে পেল। আলো তো এইভাবে বেঁকে বেঁকে আসছে, সূর্য এখানে ছিল, আমরা তো দেখবো তা নয়, আমরা দেখবো এরকম সোজা পথে এখানে। ক্লিয়ার হলো? অর্থাৎ সূর্যের আলোক রশ্মিটা এইখান থেকেই আস্তে আস্তে, কেন অনেকগুলো মাধ্যম পেরিয়ে আসছে। আমি বলেছি যখনই দুটো আলাদা মাধ্যম হবে তখন আলোক রশ্মিটা বেঁকে যাচ্ছে, প্রতিসরণ করছে, তাহলে বাঁকতে বাঁকতে এখানে এসে পৌঁছেছি। আমরা কিন্তু এই রশ্মিটাকে এরকম বাঁকা পথে দেখবো না, আমরা সোজা পথে দেখব। তাহলে সূর্যটা এক্স্যাক্টলি এখানটাতে দেখব, কিন্তু সূর্য আছে কোথায়? এক্স্যাক্টলি এখানে। অর্থাৎ সূর্যকে আমরা যে অবস্থানে দেখছি সেটা তার প্রকৃত অবস্থান নয়। না হওয়ার কারণ কি? আলোর প্রতিসরণ। ক্লিয়ার? আলোক প্রতিসরণ ডেফিনেশন কি বলবে? কি হলো না, আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোক রশ্মির বেঁকে যাওয়াকে আলোর প্রতিসরণ বলে। প্রতিসরণ কীরকম হচ্ছে না, এটা একটা মাধ্যম ছিল, এটা আরেকটা মাধ্যম ছিল, বায়ু এবং জল। এই দুটো মাধ্যমের মধ্যে
আলোকীয় ঘনত্ব মাধ্যম কোনটা? আলোকীয় ঘনত্বের ওপর নির্ভর করে আলোক রশ্মি কোন দিকে বাঁকবে। আসছে তার আগে এই কথাটা বলছি আলোকীয় ঘনত্বের উপর। আলোকীয় ঘনত্ব কি? ধরো আলোক রশ্মি শূন্য মাধ্যমে যাচ্ছে, ওয়েভের আকারে যাচ্ছে, আলোটাকে আমরা বলি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ওয়েভের আকারে যাচ্ছে। সেখানের শূন্য মাধ্যম মানে কোনো অণু নেই, তাহলে খুব সহজে যেতে পারছে, তার বেগটা সব থেকে বেশি। শূন্য মাধ্যমে আলোকের বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবারে মিডিয়ামটা চেঞ্জ করছি, অন্য একটা মিডিয়াম, তাতে মলিকুলস আছে, তাহলে যাওয়ার সময় কি হচ্ছে, সে এই মলিকুলসটাতে অ্যাবজর্ব হচ্ছে আবার ছাড়ছে, এখানে অ্যাবজর্ব হচ্ছে ছাড়ছে, তাহলে কি হচ্ছে, আলোর বেগটা কমে যাবে। অর্থাৎ ভি শূন্য মাধ্যম ছাড়া যে কোনো মাধ্যমে আলোকের বেগটা কম, কারণ ওপেক অর্থাৎ বাধাটা নেই। আমরা অ্যাটমিক কনসেপ্ট থেকে বলতে পারি বাধাটা এরকম নেই, তাহলে শূন্য মাধ্যমে আলোকের বেগটা সব থেকে বেশি। আর তত সেটার সংঘাতটা বেশি হবে, মানে এগিয়ে যেতে সে বাধা অনেক বেশি পাবে, ফলে তার আলোর বেগটা কমে। কোনো মাধ্যমের আলোকের বেগের উপর নির্ভর করে সেই মাধ্যমটা আলোকীয় ঘনত্ব বেশি না কম। আমরা নর্মালি ভর ঘনত্বের হিসেবে দেখি, একক আয়তনে যে পরিমাণ ভর থাকে তাকে আমরা বলি ঘনত্ব। এটা ছিল ভরের ঘনত্ব, ভরের কনসেপ্ট থেকে ঘনত্ব। যেমন ধরো একটা পাত্রে জল আছে, তার ওপরে তেল ভাসছে, হচ্ছে এই জল এবং তেলের মধ্যে তেল ভাসছে কেন, তার এটার ঘনত্বটা কম, এই ঘনত্বটা কম, এর ঘনত্বটা বেশি দেন তেল। এবারে এই জল তেলের মধ্যে দিয়ে আলোক যাচ্ছে, সোজা এদিক থেকে এলো, তেল থেকে আলোক এলো, তাহলে এটা ছিল ওদের বিভব তল। এখান থেকে আলোর রশ্মিটা সোজা না গিয়ে বেঁকে যাবে, কোন দিকে বাঁকবে নির্ভর করছে আলোকীয় ঘনত্ব কীরকম এই দুটো মাধ্যমের থেকে। এমনি ভর ঘনত্বের হিসেবে তেলের ঘনত্বটা কম, জলের ঘনত্বটা বেশি, কিন্তু আলোকীয় ঘনত্ব হিসাবে তেল ও জল এই দুই মাধ্যমের মধ্যে তেলের আলোকীয় ঘনত্বটা বেশি, জলের আলোকীয় ঘনত্ব কম। কেন? কারণ তেলে আলোর বেগ ভিও এবং জলে আলোর বেগ ভিডব্লিউ হলে কার বেশি না ভিও ইজ লেস দ্যান ভিডব্লিউ, অর্থাৎ তেলের মধ্যে আলোর বেগটা কম, জলে আলোর বেগটা বেশি। আলোর বেগ বেশি সেই মাধ্যমকে আমরা আলোকীয় লঘু মাধ্যম, আলোকীয় লঘু মাধ্যম এই দুটোর মধ্যে। তাহলে এই দুটোর মধ্যে আলোকীয় ভর ঘনত্বের দিক থেকে কার ঘনত্বটা কম? তেলের। কিন্তু আলোকীয় ঘনত্বের দিক থেকে কার ঘনত্বটা কম? জলের, কারণ জলে আলোর বেগ বেশি। তাহলে এই যে কথাটা আমি বলবো এবারে, যে দুটো মাধ্যম, এই দুটো মাধ্যমের সাপেক্ষে আলোর বেগ হিসাবে আমি বলবো এটা ঘন, এটা লঘু। তাহলে বায়ু, এটা বলা হচ্ছে লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। এবারে আলোক রশ্মিটা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছে, যেতে যেতে বাঁকছে। এখানে বাঁকবার আগে আমি আলোক রশ্মিটা দেখাই। এটা তাহলে এক্স ওয়াই, এটাকে কি বলছি না, এটা একটা মাধ্যম ছিল, ধরো 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম। এক্স ওয়াই এই দুটো মাধ্যমের বিভেদ তল। এক্স ওয়াইটাকে কি বলছি? বিভেদ তল। ক্লিয়ার? আচ্ছা, আলোক রশ্মিটা আসছে, এলো, এ ও পথে এলো, এই বিন্দুতে, যে বিন্দুতে বিভেদ তলে পড়লো সেই বিন্দুটাকে আমরা বলি বিভেদ তল, লের ওপর সেই বিন্দুটাকে আমরা বলি, ওটাকে বলি আপতন বিন্দু।
বিভেদ তলের উপরে যে বিন্দুতে এই রশ্মিটা পড়েছে, অর্থাৎ এই রশ্মিটাকে আমরা বলি আপতিত রশ্মি, সেই বিন্দুটাকে আমরা বলি আপতন বিন্দু। ওই বিন্দুতে বিভেদ তলের উপরে আমরা একটা লম্ব টানছি, যেটাকে আমরা বলি অভিলম্ব। এবার আলোক রশ্মিটা এটা ট্রান্সপারেন্ট, অর্থাৎ এই মাধ্যম থেকে এই মাধ্যমে আসতে পারে, তাহলে এই মাধ্যমে সোজা এই পথে যাওয়ার কথা ছিল, আলো সোজা পথে যাওয়ার কথা, বাঁকছে। কোন দিকে বাঁকবে? সেটা নির্ভর করে মাধ্যমটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে না ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে, তার উপর আসছে সেই জায়গাটাতে। তাহলে এইটা এ ও আপতিত রশ্মি, ও বি হচ্ছে গিয়ে প্রতিশ্রিত রশ্মি, ও বি প্রতিশ্রিত রশ্মি। ও এটাকে কি বলা হচ্ছে? এওটাকে কি বলা হচ্ছে? আপতিত রশ্মি। এন এন ড্যাশড, এন এন ড্যাশড, এটাকে আমরা বলছি অভিলম্ব। হয়েছে? দেখো এই পুরো কনসেপ্টটা আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি, অভিলম্ব, বিভেদ তল সবগুলো আমি কোথায় রাখতে পেরেছি? বোর্ডের তলে, অর্থাৎ একটা তলে অবস্থান করে এই প্রত্যেকটা। আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে সেই কোণটাকে আমরা বলি আপতন কোণ। প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ করে তাকে আমরা বলি প্রতিসরণ কোণ। তাহলে এ ও এন এটাকে আমরা বলি আপতন কোণ, কোণ বি ও এন ড্যাশড এটাকে আমরা বলি প্রতিসরণ কোণ। ক্লিয়ার? তাহলে আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি, আপতন কোণ, প্রতিসরণ কোণ, অভিলম্ব। ক্লিয়ার? এখানে প্রতিসরণের দুটো সূত্রের কথা বলি। প্রথম সূত্র বলা হচ্ছে এই যে প্রত্যেকটা জিনিস আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি, অভিলম্ব এগুলো সব একটা তলে আছে, এটা প্রথম তল, সবসময় একই তলে থাকবে। প্রথম সূত্র তাই বলছে আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি বিভেদ তলের উপরে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। দ্বিতীয় সূত্র ইন্টারেস্টিং সূত্র, দেখো দ্বিতীয় সূত্র কি বলা হচ্ছে। দ্বিতীয় সূত্র বলা হচ্ছে আপতন কোণ আই, এখানে প্রতিসরণ কোণ আমরা আর ধরেছি, এদের সাইনের অনুপাত। তাহলে আপতন কোণের সাইন সাইন আই, প্রতিসরণ কোণের সাইন সাইন আর, এদের অনুপাতটা সর্বদা হবে ধ্রুবক। কখন? এই যে আলোক রশ্মিটা আসছে নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি এবং নির্দিষ্ট দুটি মাধ্যমের ক্ষেত্রে, এই কথাটা কি বলে দেওয়া হলো, এটা কিন্তু ধ্রুবকটা মেনটেন হবে তখনই। এটা নির্দিষ্ট বর্ণের আলোকে, ধরো এই যে রশ্মিটা গেছে এটা লাল বর্ণের আমি ধরে নিচ্ছি, এটা যেন লালই থাকে এবং এই দুটো মাধ্যম যেন একই থাকে, তাহলে কিন্তু এইটা ধ্রুবক হবে। কি সব কনসেপ্টটা কীরকম হলো? ধরো প্রথমে আমি I1 কোণে আপতিত হয়েছে, তখন প্রতিসরণ কোণ ধরলাম আমি R1, তাহলে প্রথমের সাইন I1 বাই সাইন R1। আপতন কোণটা চেঞ্জ হয়েছে, তখন আপতন কোণটাকে দ্বিতীয়বারে I2 ধরছি, সেই সময় প্রতিসরণ কোণটা হচ্ছে R2। একটা সময় আপতন কোণ এবং প্রতিসরণ কোণের অনুপাত, আবার একটা ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, প্রতিটা ক্ষেত্রেই একটা মান বেরোবে যেটা, সেটা ধ্রুবক হবে। সেই ধ্রুবকটাকে আমরা এইরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করি, যেটাকে উচ্চারিত হয় মিউ বলে, উচ্চারিত হয় মিউ বলে। এটাকে কি বলা হচ্ছে? প্রতিসারাঙ্ক।
প্রতিসারাঙ্ক। ক্লিয়ার হলো? অর্থাৎ এই সূত্রটাকে প্রতিসরণের দ্বিতীয় সূত্র, এটাকে তৈরি করেছিলেন স্নেল, তাই এটাকে স্নেলের সূত্র বলা হয়, এটাকে স্নেলের সূত্র বলা হয়। সূত্রটাকে জেনারেল এক্সপ্রেশনে একটা এক্সপ্রেশন বলা হচ্ছে। এই যে প্রতিসারাঙ্ক, প্রতিটা মাধ্যমের ক্ষেত্রে একটা প্রতিসারাঙ্ক আছে। কিরকম? যদি আমি ধরে নিই এই মাধ্যমের প্রতিসারাঙ্ক μ1, এই মাধ্যমের প্রতিসারাঙ্ক μ2, তাহলে সূত্রটাকে আরও জেনারেলাইজ করে লেখা হয় এরকম, কোন মাধ্যমে আপতিত হয়েছে? 1 নম্বর মাধ্যমে, সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক কত? μ1। তাহলে μ1 ওই সাইন অফ ওই মাধ্যমে আপতন কোণ, ধরো আমি I1 ধরেছি, ইজ ইকুয়াল টু μ2 সাইন অফ R2। যে মাধ্যম থেকে আলোকরশ্মিটা আসছে সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক μ1, যে মাধ্যমে আলোকরশ্মিটা যাচ্ছে প্রতিষ্ঠিত হয়ে সেই মাধ্যমের প্রতিসারাঙ্কটা μ2 যদি হয়, তাহলে এই স্নেলের সূত্রটাকে সাধারণভাবে আমরা লিখতে পারি কীরকম? μ1 সাইন অফ এই মাধ্যমের আপতন কোণ ইকুয়ালস টু যে মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে সেই মাধ্যমের প্রতিসারাঙ্ক ইন্টু সেই মাধ্যমের প্রতিসরণ কোণ সাইন অফ R2। আচ্ছা, হলো ক্লিয়ার? আসি আমরা এই প্রতিসারাঙ্ক বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক। তাহলে এই যে ধ্রুবকের মানটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে? ধ্রুবকটা নির্ভর করছে দুটো নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে। বর্ণটা যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু মিউটা বা প্রতিসারাঙ্কটা পরিবর্তন হবে। আমরা এইটা শূন্য মাধ্যম নিলাম, অর্থাৎ আলোকরশ্মি আসছে শূন্য মাধ্যম থেকে, দিয়ে কোনো একটা মাধ্যমে আলোকরশ্মিটা প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে শূন্য মাধ্যম, এটাকে আমি বলছি মিউ অফ ভ্যাকাম। যে মাধ্যমে যাচ্ছে মিউ অফ মিডিয়াম। ক্লিয়ার? তাহলে এই মাধ্যমে আপতন কোণটাকে আমি ধরছি I, এই মাধ্যমে প্রতিসরণ কোণটাকে ধরছি R। তাহলে স্নেলের সূত্র কি লিখব? মিউ ভি সাইন অফ I ইকুয়ালস টু কোন মাধ্যমে যাচ্ছে? এই মাধ্যমে, তার প্রতিসরাঙ্ক মিউ এম সাইন অফ এই মাধ্যমে কত কোণে প্রতিষ্ঠিত হয়েছে? R কোণে। সাইন অফ I বাই সাইন অফ R ইজ ইকাল টু লিখতে পারি মিউ এম বাই মিউ অফ ভি। হচ্ছে এইটা মিউ এম বাই মিউ ভি। ভি কি? শূন্য মাধ্যমের প্রতিসারাঙ্ক। মিউ এম কি? কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক। এইটাকে আমরা বলি পরম প্রতিসারাঙ্ক। শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ককে আমরা বলি পরম প্রতিসারাঙ্ক। জেনারেলি এই মানটা 1 এর কাছে হয়, তাহলে পরম প্রতিসারাঙ্কটা হচ্ছে কি মিউ এম। এখানে যে মিউ 1 লিখেছিলাম সেটা কিন্তু পরম প্রতিসারাঙ্ক। আমরা যদি মাধ্যমটাকে চেঞ্জ করে নিই, ধরো এইটার ক্ষেত্রে কি লিখব? মিউ 1 মানে শূন্য ছাড়া অন্য কোনো মাধ্যম নিলাম, দিয়ে অপর একটা মাধ্যমে যাচ্ছে। এটা কোন মাধ্যম থেকে আসছিল? শূন্য মাধ্যম থেকে। তাহলে শূন্য মাধ্যম থেকে কোনো মাধ্যমে গেলে তখন যে প্রতিসারাঙ্কটাকে, সেটাকে আমরা কি প্রতিসারাঙ্ক বললাম? পরম প্রতিসারাঙ্ক। ধরো শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম আছে, মিউ 1 অপর একটা মাধ্যম, মিউ 1 থেকে মিউ 2, তাহলে সূত্রটা কী হবে? সাইন অফ I1 এক্ষেত্রে মিউ 2 সাইন অফ R1। তাহলে এক্ষেত্রে সাইন অফ I1 বাই সাইন অফ R1 ইজ ইকাল টু মিউ 2 বাই মিউ 1। এইটাকে কিভাবে লিখবো আমরা? এটাকে লিখি 1 2 কি মিউ 1 2 মানে কি? এইটা পেয়েছি কি
এখানে এটাতে কি ছিল, শূন্য মাধ্যম ছিল, এখন কি আছে, অন্য কোনো মাধ্যম আছে, তখন এই প্রতিসারাঙ্কটাকে আমরা বলি আপেক্ষিক প্রতিসারাঙ্ক। আপেক্ষিক প্রতিসারাঙ্ক, আপেক্ষিক প্রতিসারাঙ্ক। কি বললাম, যদি শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম হয় তখন প্রতিসারাঙ্কটাকে আমরা বলবো আপেক্ষিক প্রতিসারাঙ্ক। কিভাবে লিখছি, এক মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে আসছে, ওয়ান মিডিয়াম টু সেকেন্ড মিডিয়াম, ফার্স্ট মিডিয়াম টু সেকেন্ড মিডিয়াম, এক নম্বর মাধ্যম থেকে দু নম্বর মাধ্যমে আসছে, হচ্ছে, তাহলে তখন আমরা সেটাকে আমরা বলি আপেক্ষিক প্রতিসারাঙ্ক। অর্থাৎ শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যম থেকে আলোক রশ্মিটা এলে সেটাকে আমরা বলি আপেক্ষিক প্রতিসারাঙ্ক। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইটাই যদি শূন্য মাধ্যম হয় তাহলে হয়ে যাবে কি পরম প্রতিসারাঙ্ক। চলো নেক্সট। এবারে বারবার আমি বলছি, একটা আলোক রশ্মি এক মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যখন যাচ্ছে তখন আলোক রশ্মিটা বেঁকে যাচ্ছে, এই বেঁকে যাওয়াটাকে আমরা বললাম আলোর প্রতিসরণ। প্রশ্ন হলো বাঁকবে কেমন? ধরো এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, ভর ঘন লঘু নয়, ভরীয় ঘন লঘু নয়, যে ঘনত্বটা আমরা শিখেছি, কি বলেছি, আলোকীয় ঘন লঘু। অর্থাৎ লঘু মাধ্যম মানে সেই মাধ্যমে আলোকের বেগ, আলোকের বেগ কি হবে, বেশি। যে মাধ্যমে আলোকের বেগ বেশি সেই মাধ্যমটাকে আমরা বলছি আলোকীয় লঘু মাধ্যম, যে মাধ্যমে আলোকের বেগ কম সেই মাধ্যমটাকে আমরা বলছি আলোকীয় ঘন মাধ্যম। তাহলে আলোক রশ্মিটা আসছে কোত্থেকে, লঘু মাধ্যম থেকে, যে মাধ্যমে পড়লো, এই যেটাতে আপতিত হলো সেটা কি, বিভেদ তল। তাহলে এই বিন্দুতে, যে বিন্দুতে পড়েছে সে বিন্দুটাকে কি বিন্দু বলেছি, আপতন বিন্দু। আলোক রশ্মি আসছে সেটাকে আমরা কি রশ্মি বলছি, আপতিত রশ্মি। এই বিন্দুতে আমরা একটা অভিলম্ব টানলাম, কোন বিন্দুতে, আপতন বিন্দুতে। এবার আলোক রশ্মিটা সোজা এই পথে যাওয়ার কথা ছিল, কারণ আলো সোজা পথে যায়, ডট ডট লাইন বরাবর যাওয়ার কথা আলো সরলরেখায় গেলে, কিন্তু না গিয়ে আলোক রশ্মিটা বাঁকছে। প্রশ্ন হলো কোন দিকে বাঁকবে? যদি আলোক রশ্মিটা লঘু থেকে ঘন মাধ্যমে আসে তাহলে সেটা অভিলম্বের দিকে সরে আসছে। যদি আলোক রশ্মিটা ঘন থেকে লঘুতে আসে, আলোক রশ্মিটা আসছিল, এটাতে আমি একটা অভিলম্ব টেনেছি, এটা কি হবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। দেখো এইটা অভিলম্ব, এন ড্যাশড এন, এন এন ড্যাশড, তাহলে কি হচ্ছে, এক্ষেত্রে সোজাই পথে না গিয়ে অভিলম্বের দিকে সরে আসছে, অভিলম্বের দিকে সরে আসছে। আর এক্ষেত্রে কি হচ্ছে, অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে বাঁকবে কেমন, আলোক রশ্মিটা যাবে কেমন প্রতিসরণের সময়? যদি আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তাহলে অভিলম্বের কাছে সরে আসবে, যদি ঘন থেকে লঘুতে যায় তাহলে অভিলম্ব থেকে আলোক রশ্মিটা দূরে সরে যাবে। তাহলে আপতন কোণ, এক্ষেত্রে এইটা, প্রতিসরণ কোণ কোনটা, এইটা, এক্ষেত্রে আপতন কোণ কোনটা, এইটা, প্রতিসরণ কোণ কোনটা, এইটা। তাহলে প্রশ্ন থাকে যে আলোক রশ্মি প্রতিসরণের সময় আলোক রশ্মিটা কোন দিকে বেঁকে যায়, দিক নির্দেশ করো। তুমি কি বলবে, আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে প্রতিসৃত রশ্মি অভিলম্বের কাছে সরে আসে। ক্লিয়ার? আচ্ছা, এই যে আলোক রশ্মিটা বেঁকে গেল, কতটা বাঁকলো সেইটাকে আমরা বলি আলোক রশ্মি প্রতিসরণের ফলে চ্যুতি। এতটা বেঁকেছে, এক্ষেত্রে বেঁকেছে কোনটা, এইটা, চ্যুতি নির্ণয় করতে চাইছি। চলো তাহলে আপতন কোণটাকে এক্ষেত্রে আমি ধরেছি I1, এক্ষেত্রে ধরেছি R1, কি নির্ণয় করছি, চ্যুতি। আলোর প্রতিসরণে চ্যুতি কতটা হচ্ছে এর ক্ষেত্রে করি। চলো তাহলে আলোক রশ্মিটা আসছিল না গিয়ে এদিকে বেঁকে গেছে, তাহলে চ্যুতি কত হচ্ছে, এক্ষেত্রে ডেল। আমি নাম দিই, এ ও বি পথে গেছে, যাওয়ার কথা ছিল ধরো বি ড্যাশ পথে, তাহলে বেঁকেছে কতটা, ডেলটা কোনটা, বি ও বি ড্যাশ, কোন বি ও বি ড্যাশ হয়েছে কত, আমরা বলতে পারি এই কোনটাকে নির্ণয়ের সময় বি ড্যাশ ও এন ড্যাশ, বি ড্যাশ ও এন ড্যাশ, এই কোণটা থেকে যদি আমরা বি ও এন ড্যাশ বাদ দিয়ে দিই, বি ও এন ড্যাশ বাদ দিয়ে দিই, তাহলে থাকবে সেই একই দাঁড়াচ্ছে বি ড্যাশ বা বি ও বি ড্যাশ।
বি ড্যাশড ও এন ড্যাশড বিযুক্ত বি ও এন ড্যাশড সমান এটা। এবারে বলো এই কোণটা কত? এটা সোজাই পথে যেত, এইটা একটা সরলরেখা, মানে এটা একটা সরলরেখা এরকম, তাহলে এই কোণটা যা এই কোণটা তাই হবে। তার মানে এ ও এন, কোণ এ ও এন সমান হবে বি ড্যাশড ও এন ড্যাশড, বি ড্যাশড ও এন ড্যাশড। এটা কত? আই। তাহলে বি ড্যাশড ও এন ড্যাশড সমান হচ্ছে আই। এবার বলো বি ও এন, বি ও এন এটাকে প্রতিসরণ কোণ, এটাকে I1 ধরেছি, সরি এটাকে I1 ধরেছি, মাইনাস অফ R1। তাহলে শুধু কি বেরোলো? আপতন কোণ এবং প্রতিসরণ কোণের পার্থক্য, ডিফারেন্স। এক্ষেত্রে যদি নির্ণয় করি, ধরো এটা I2 ধরলাম, প্রতিসরণ কোণটাকে R2 ধরলাম, তাহলে চ্যুতি কত? এটা আমি ধরছি এ ও বি, যেত বি ড্যাশ বরাবর, তাহলে এক্ষেত্রে প্রতিসরণ কোণ দেখে নাও বি ও বি ড্যাশ চ্যুতি সমান একই রকমভাবে কি লিখতে পারি? বি ও এন ড্যাশ, বি ও এন ড্যাশ বিযুক্ত বি ড্যাশ ও এন ড্যাশ, বি ড্যাশ ও এন ড্যাশ। এবারে বলো এ ও এন সমান আমরা লিখতে পারি বি ড্যাশ ও এন ড্যাশ, আর বি ও এন ড্যাশ মানে প্রতিসরণ কোণ R2 মাইনাস I2। অ্যাকচুয়াল কি বেরোলো না, প্রতিসরণ দুরকম হতে পারে, ঘন থেকে লঘুতে যেতে পারে বা লঘু থেকে ঘনতে যেতে পারে। দুটো ক্ষেত্রেই আমরা প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কত পেয়েছি? ডিফারেন্স। আমরা কি বলবো কীরকম না, চ্যুতি কি বলবো? ডেল ইজ ইকাল টু আপতন কোণ ডিফারেন্স প্রতিসরণ কোণ। অর্থাৎ যে ক্ষেত্রে কখন কোন ক্ষেত্রে আপতন কোণটা বেশি হতে পারে, আবার প্রতিসরণ কোণটাও বেশি হতে পারে। যখন আপতন কোণটা বেশি হবে সেটার থেকে প্রতিসরণ কোণটাকে বিয়োগ করব, যখন প্রতিসরণ কোণটা বেশি হবে তখন প্রতিসরণ কোণ থেকে আপতন কোণ বিয়োগ করব। দুটো মাধ্যমের উপর নির্ভর করছে আলোকরশ্মিটা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমের থেকে দিকে যাচ্ছে, ঘন থেকে লঘু না লঘু থেকে ঘন। সেই হিসাবে আমরা আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাপেক্ষে চ্যুতি কোণটাকে নির্ণয় করব। চলো একটা প্রবলেম একটু দেখে নেওয়া যাক। আমরা একটা প্রবলেম দেখে নেব পারা যাচ্ছে কিনা এই কনসেপ্টের উপরে বেস করে। ধরো বলছি আপতন কোণ 30 ডিগ্রি, প্রতিসরণ কোণ 45 ডিগ্রি। বলেছি চ্যুতি নির্ণয় করো। ওকে, ডেল সমান পেয়েছি। এক্ষেত্রে আই আর কে বড়? আর বড়, তাহলে আর মাইনাস আই, দ্যাট ইজ 45 মাইনাস 30, দ্যাট ইজ 15 ডিগ্রি। আচ্ছা, ক্লিয়ার? এখান থেকে একটি কনসেপচুয়াল প্রশ্ন দেওয়া হোক। এবারে বলো যে আলোকরশ্মি বলা হচ্ছে যে আপতন কোণ ছিল 30, প্রতিসরণ কোণ হচ্ছে 45। তুমি এখান থেকে বলো তো যে আলোকরশ্মি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে, কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে। বলো। এরকম হতো, এটা যদি সোজাই পথে যেত এটা 30 হতো, এটাও কত হতো? 30। বেড়ে গেছে কোনটা? 45 প্রতিসরণ কোণ। এবারে বলো এরকম অবস্থা কখন হয়? আর আস্তে আস্তে অবিলম্ব থেকে কাছে এসছে না দূরে সরে গেছে? এটা কি নির্দেশ করছে? দূরে সরে গেছে। কখন যাবে? যদি আলোকরশ্মিটা ঘন থেকে লঘুতে আসে। ক্লিয়ার হলো? অর্থাৎ আমরা এ ধরনের প্রশ্ন দেখে করতে পারি। চলো।